আসসালামু আলাইকুম। এই ভিডিওটা অমিত হাসানকে নিয়ে। বাংলাদেশের অমিত হাসান এবং ভারতের সরফরাজ খান অনেকটা একই ধরনের ভাগ্য নিয়ে জন্মেছেন। তবে এই ভিডিওটার ব্যাপারে কথা বলার আগে ছোট্ট একটা ব্যাপার একটু এই প্রজন্মের দর্শকদেরকে বলে দিই। সেটা হচ্ছে, আমরা আগে দেখতাম যে যখন বাইরের দেশের কোনো দল বাংলাদেশে ট্যুর করতে আসতো, তখন মূল টেস্ট সিরিজ শুরুর আগে এ টিমের সঙ্গে একটা 3 দিনের ম্যাচ হতো। আমার মনে আছে, আমরা যখন ছোট ছিলাম, নাফিস ইকবাল প্রথম লাইমলাইটে এসেছিলেন ইংল্যান্ড টিমের সঙ্গে এ টিমের হয়ে একটা সেঞ্চুরি করার মাধ্যমে, এবং তখন তিনি অ্যাশলে জায়েজকে অর্ডিনারি বোলার বলেছিলেন। ইংলিশ মিডিয়া এটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছিল। আমার মনে আছে তখন আমরা স্কুলে পড়ি, বাংলাদেশ যখন প্রথম টেস্ট ম্যাচ জেতে জিম্বাবুয়ের সঙ্গে, মূল টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে বিকেএসপিতে 3 দিনের একটা ম্যাচ হয়েছিল, যেখানে শাহরিয়ার নাফিস এবং শামসুর রহমান শুভ ওপেনিং করেছিলেন বাংলাদেশ এ টিমের হয়ে। নাফিস ভাই খুব সম্ভবত 90+ রান করেছিলেন, শুভ ভাই খুব সম্ভবত 4 বলে 18 বা 19 এরকম একটা রান করেছিলেন। স্কুল লাইফে আমরা তখন কথা বলতাম যে শামসুর রহমান শুভ এ টিমের হয়ে এরকম অ্যাগ্রেসিভ ব্যাটিং করেছেন টেস্ট ম্যাচে। এই ম্যাচগুলো যেগুলো আসলে মূল টেস্ট সিরিজ শুরুর আগে যে ম্যাচগুলো হতো 3 দিনের ম্যাচ, এগুলো এখন আর হয় না। তখন এগুলো হওয়াতে যে বিষয়টা ঘটতো সেটা হচ্ছে, যে সমস্ত প্লেয়াররা ন্যাশনাল টিমের বাইরে কিন্তু ন্যাশনাল টিমের ডোরটা নক করার মতো, তারা ম্যাচ প্র্যাকটিস পেতেন, তারা এক্সপোজার পেতেন, তারা একটা তাড়না পেতেন যে তারা সিস্টেমে আছেন। এই মুহূর্তে কিন্তু সেই বিষয়টা আমরা আসলে দেখতে পাই না। আপনি চিন্তা করে দেখেন যে লাস্ট কবে দেখেছেন আয়ারল্যান্ড সফর করে গেল, আমরা কি দেখেছি যে এ টিমের সঙ্গে 3 দিনের ম্যাচ খেলছে আয়ারল্যান্ড? এর আগে যারাই খেলেছে না কেন ধরেন, আমরা কি দেখেছি যে ওই মূল দলের সঙ্গে আমাদের এ টিমের একটা 3 দিনের ম্যাচ হচ্ছে? আগে তো এই বিষয়টা হতো, এখন সেই বিষয়টা হয় না কেন? এটা কি কোনো নিষেধাজ্ঞা আছে, বা অপোনেন্ট টিমগুলো খেলতে চায় না? ব্যাপারটা কি আসলে এরকম? আমি জানি না, কিন্তু আগে তো এটা দেখতাম, যে কারণে আগে প্লেয়ারদের এরকম এক্সপোজারটা থাকতো। এবার অমিত হাসানকে নিয়ে একটু কথা বলি। অমিত হাসান গত বছরের প্রথম শ্রেণীর ক্রিকেটে 785 রান করেছিলেন, টপ স্কোরার ছিলেন, ডাবল সেঞ্চুরি ছিল। ডিউকস বলে ডাবল সেঞ্চুরি করা ইটস নট আ ম্যাটার অফ জোক। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, যেটা আমাদের 50 ওভারের ফরম্যাট, সেখানেও তিনি 4র্থ হায়েস্ট রান স্কোরার। তার মানে অমিত হাসানের পটেনশিয়ালিটি আছে ওই লেভেলের ক্রিকেট খেলার মতো। ইভেন আমরা যদি লাস্ট কয়েক বছরের বিসিএল চিন্তা করি, সেখানেও টপ স্কোরার তিনি ছিলেন, মাল্টিপল নাম্বার অফ ওকেশনস এনসিএলে নিয়মিতভাবে রান করছেন। এই অমিত হাসানকে কিন্তু আমাদের এই সার্কিটে নিয়ে আসা হয়েছে। লাস্ট বাংলাদেশ এ টিম যে সিরিজটা খেলেছে নিউজিল্যান্ডের সঙ্গে, সেইখানে অমিত হাসান ছিলেন দলে, এবং তিনি ছিলেন, দ্যাট মিনস তিনি আছেন এই সার্কিটটাতে, উইচ ইজ আ ভেরি গুড থিং যে অমিত হাসানকে এই সার্কিটে নিয়ে আসা হয়েছে। এখন যদি এ টিমের সিরিজগুলো নিয়মিত থাকতো, তাহলে আরও বেশি মাত্রায় তাদেরকে আমরা ম্যাচ প্র্যাকটিসের মধ্যে রাখতে পারতাম, কিংবা এই যে বিদেশি দলগুলো যখন বাংলাদেশে ট্যুর করছে, তখনও কিন্তু এই প্লেয়ারদেরকে আমরা ম্যাচ প্র্যাকটিসের সুযোগ দিতে পারতাম, এই প্লেয়ারদেরকে একটা সিস্টেমে রাখতে পারতাম। এবারে অনেকে বলবেন যে অমিতকে ন্যাশনাল টিমে নেওয়া হয় না কেন, বা ন্যাশনাল টিমে নেওয়া হচ্ছে না কেন? এখানে একটা বাস্তবতা আমাদের বুঝতে হবে। ঠিক বাস্তবতাটা সরফরাজ খানের সঙ্গে মিলে যাচ্ছে। বাংলাদেশের ন্যাশনাল টিমে অমিত যে পজিশনে ব্যাটিং করেন, এই পজিশনটা যদি আমরা চিন্তা করি, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, বাস্তবতা যেটা বলছে জায়গাটা কোথায়? আবারও বলি, নামগুলো বলে, আপনি কি মুমিনুল হককে বাদ দিয়ে অমিত হাসানকে এখন এই জায়গাটায় ম্যাচ দেবেন? টেস্ট ম্যাচ ক্রিকেট, ব্যাপারটা কিন্তু ওয়ানডে বা টি20 ক্রিকেট না, যে আয়ারল্যান্ডের মতো টিমের সঙ্গে আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন। হ্যাঁ, টি20 বা সাদা বলের ক্রিকেটে সেটাই হয়, যে একটু খর্বশক্তির দল যারা, তাদের এগেনস্টে সেটা হয়, কিন্তু টেস্ট ম্যাচ ক্রিকেটে কিন্তু ব্যাপারটা সেরকম হয় না। 17 সালে অস্ট্রেলিয়া যখন বাংলাদেশে ট্যুর করতে এসেছিল, তখন কিন্তু মেইন স্ট্রিম টেস্ট খেলার জন্য মেইন দলটাকে নিয়ে এসেছে। 21 সালে যখন তারা টি20 খেলতে এসেছে, একদম একটা বি বা সি গ্রেডের দল নিয়ে এসেছে। কিংবা ইংল্যান্ড যখন আসে, ইংল্যান্ড হয়তোবা সাদা বলের ক্রিকেটে একটু বিলো স্ট্যান্ডার্ড দল নিয়ে আসে, কিন্তু লাল বলের ক্রিকেটে কিন্তু অ্যালিস্টার কুকের নেতৃত্বাধীন দলটা এসেছিল। ইন্ডিয়াও চিন্তা করেন যে ইন্ডিয়া হয়তোবা জিম্বাবুয়ের সঙ্গে তারা তাদের সাদা বলের ক্রিকেটে বিসি টিম পাঠায়, কিন্তু টেস্ট হলে পরে সেখানে রোহিত শর্মা, বিরাট কোহলিরাই খেলেছেন। এখন তো তারা রিটায়ারমেন্টে আছেন, কিন্তু টেস্টে ওইটা করা যায় না। সো আলটিমেটলি আপনি মুমিনুল হককেও ড্রপ করতে পারবেন না, আপনি শান্তকেও ড্রপ করতে পারবেন না, আপনি মুশফিকুর রহিমকেও ড্রপ করার তো প্রশ্নই আসে না, লিটন কুমার দাসকে তো ড্রপ করার কোনো কারণই নেই। সো আলটিমেটলি টেস্ট ক্রিকেটের মূল দলে কিন্তু এই মুহূর্তে আসলে জায়গা নাই, বিকজ অফ কম্বিনেশন এই মুহূর্তে টেস্ট ক্রিকেটের মূল দলে জায়গাটা নাই। তবে এই প্লেয়াররা যে আমার সিস্টেমে আছেন, যদি এখান থেকে কোনো ভ্যাকুয়াম পড়ে, যদি কোনো টেস্ট ম্যাচ মুশফিকুর রহিম খেলতে পারছেন না, যদি কোনো টেস্ট ম্যাচ লিটন কুমার দাস খেলতে পারছেন না, যদি কোনো টেস্ট ম্যাচ
মুমিনুল হক খেলতে পারছেন না কিংবা শান্ত খেলতে পারছেন না, তখন অবশ্যই অমিত হাসান ফার্স্ট চয়েসে আসতে হবে। তখন অবশ্যই অমিত হাসানের ফার্স্ট চয়েসে আসতে হবে এবং সেই ফার্স্ট চয়েসে আসার জন্য এ টিমের খেলাগুলোকে নিয়মিতভাবে রাখাটা উচিত। এ টিমের খেলাগুলো যখন নিয়মিত হবে তখন বুঝতে হবে যে এই প্লেয়ারগুলোই আমার সেটআপে আছে। হ্যাঁ, ওই সময় যদি আমি দেখি যে এই চারজন ব্যাটার মানে অমিত যে পজিশনে ব্যাটিং করেন ওই পজিশনের যে ভ্যাকুয়ামের যে জায়গাটা, ওই জায়গাটা যখন ভ্যাকুয়াম ক্রিয়েট হবে তখন যদি অমিতের পরিবর্তে অন্য কেউ আসে তখন সেটা প্রশ্নের জন্ম অবশ্যই দেবে। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। বা তখন সেটা প্রশ্নের জন্ম দেওয়াটা অবশ্যই উচিত। তবে এই কথাটা ভুল যে অমিত সিস্টেমে নাই বা অমিতকে সিস্টেমে আনা হয় নাই। অমিত সিস্টেমে আছেন দেখেই তাকে কিন্তু লাস্ট নিউজিল্যান্ডের সঙ্গে এ টিমের সিরিজ খেলানো হয়েছে। এ টিমের সিরিজ তাকে খেলানো হয়েছে, একটা 50ও তিনি করেছেন এবং সামনে যদি এ টিমের আরও খেলা হয় অমিত হাসান থাকবেন। এবং এই জায়গাটায় আমি বলছি যে উইচ ইজ ভেরি নেসেসারি যে যখন কোনো একটা দেশ ট্যুর করছে বাংলাদেশে ওই সময়টায় বাংলাদেশ ন্যাশনাল টিমের মানে মূল সিরিজের আগে 3 দিনের ম্যাচ এ টিমের সঙ্গে হওয়া উচিত, যেটা আগে ছিল যেটা এখন হলে পরে অমিতের মতো ক্রিকেটাররা তারা নিয়মিতভাবে এক্সপোজারের সুযোগটা পাবেন বা পেতেন। তবে আপনি যদি মূল টিমে চিন্তা করেন, মূল টিমের টেস্ট ম্যাচ ক্রিকেট আপনি বলতে পারেন যে আয়ারল্যান্ডের সঙ্গে তো নামিয়ে দেয়, টেস্টে না, ওয়ানডে বা টি20তে ঠিক আছে, টেস্টে সেটা করা যায় না। টেস্টে মানে যে ব্যাটিং লাইন আপটা বাংলাদেশের আছে এই জায়গাটায় সরফরাজের মতো ব্যাপারটা আসলে সুযোগ আসলে খুব বেশি নাই বা সুযোগ আসলে খুব বেশি দেওয়ার জায়গাটা নাই। তবে হ্যাঁ, ডেফিনেটলি এই 4 জনের কেউ একজন যদি কোনো টেস্ট ম্যাচে অ্যাভেলেবল না থাকেন অমিত শুড বি দ্য ফার্স্ট চয়েস টু রিপ্লেস দেম। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।